আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি বারান্দা বাগান থেকে। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার বেশ ভালো আছি। আজকে সকাল থেকে একটু বারান্দায় কাজে চলে এসেছি। আজ আমার ছোটো মেয়ের স্কুল বন্ধ, তো ভাবলাম যে টাইমটায় ওকে আমি স্কুলে দিয়ে আসতাম, ওর পেছনে আমি যে সময়টা দিতাম, আজ সেই সময়টা আমার বারান্দা বাগানের গাছগুলোতে দেব। কিছু গাছের পাতা মরে গিয়েছে, কিছু গাছ একদম নুয়ে পড়েছে, আর কিছু ছোট ছোট টবে নতুন কিছু গাছ এসেছে যেগুলোতে আমি ভেবেছি একটু পাথর টাথর দিয়ে সাজাবো। সময় পাচ্ছি না বলে এখন সেই জিনিসগুলোকে নিয়ে আজকে বসেছি। গাছপালা, পশু পাখি, আমরা মানুষরা, আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই যত্ন প্রয়োজন। যত্ন ছাড়া কোনো কিছু প্রপারলি হয় না। যেমন এই গাছগুলোকে আমি অনেক দিন থেকে যত্ন করছি না বলে দেখুন কেমন হয়ে যাচ্ছে, পাতাগুলো হলুদ হয়ে গেছে, কেমন ঝিমিয়ে গেছে, আগের মতন সেই সজীবতা নেই। আজ চিন্তা করেছি এদের সবার অনেকটা করে যত্ন নেব, যেহেতু আজ আমার বাইরের ডিউটিটা একটু কম, ছোটো মেয়েকে নিয়ে আমাকে দৌড়াতে হবে না। এই গাছটাকে আমি বেঁধে রেখেছিলাম, তো সেদিন আমি দড়িগুলো খুলে দিয়ে চেষ্টা করেছি এটাকে আবার ন্যাচারাল ওয়েতে পেঁচিয়ে পেঁচিয়ে সাইজ করা যায় কি না। তাতে খুব বেশি একটা লাভ হয়নি, কিন্তু যতটুকু পেরেছি ইটস ওকে। উপরের দিকে হয়তো একটা দড়ি দিয়ে আবারও আমি বেঁধে দেবো। ওই যে বললাম না, সব কিছুর পেছনেই যত্নের প্রয়োজন। এই যে এত বড় একটা জীবন পার করে এসেছি, পথের মোড়ে কত মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে, কতজনের সাথে আমাদের সখ্যতা হয়েছে, সবার সাথে কি সব পরিচয় রয়ে গেছে? কত মানুষ ছুটকে গেছে জীবন থেকে, কত মানুষকে হারিয়ে ফেলেছি জীবন থেকে। আসলে সব কিছুর ক্ষেত্রেই যত্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাকে যত্ন করে ধরে রেখেছি সে রত্ন হয়ে থেকে গিয়েছে, আর যাকে আঁকড়ে ধরতে পারিনি সে অন্য কারো জীবনে রত্ন হয়ে গিয়েছে। সে যাই হোক, গল্প করতে করতে চলে এলাম কিচেনে, আর বারান্দার গাছ যতটুকু সম্ভব গুছিয়ে চলে এসেছি। এখন যদি আর্লি মর্নিংয়ে আমি বাচ্চাদেরকে নাস্তাটা না দিই, তারা বারবার ঘুরতে থাকবে আর বলবে নাস্তা তো খাওয়া হয়নি, একটু পরে পড়তে বসি। তো তাদেরকে তুলে দিয়ে বলে এসেছি তোমরা ফ্রেশ হয়ে টেবিলে আসো, আমি নাস্তা দিচ্ছি। খালি যে দুই মেয়েকে নাস্তা দেবো তা না, আমার ইউনিও কিন্তু ঘুরঘুর করছে নাস্তা খাবার জন্য, তারও বেশ ক্ষুধা লেগে গেছে। আমি যখন টেবিল রেডি করছি তখন অলমোস্ট 8:30 হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করে চেষ্টা করছি চটজলদি যত তাড়াতাড়ি নাস্তাটা টেবিলে দিয়ে দেওয়া যায়। এদিকে একটু চায়ের পানি বসিয়ে দিলাম, মেয়েরা পরোটা চা এগুলো খেতে খুব পছন্দ করছে আজকাল, সেই জন্য। আর চায়ের পানিটা একটু গরম হতেই তাতে একটু চিনি, দুধ এগুলো সব দিয়ে আমি চাটা বসিয়ে দিয়েছি। একদিকে চা হোক, অন্যদিকে পরোটা হয়ে যাক। আর এই ফাঁকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে চাই। আজকাল অনেকেই কমেন্টে বলছেন, সালমা আপু তোমার ভয়েস কোথায়? তুমি নিজের ভয়েস দিচ্ছ না কেন? ইংলিশে ভয়েস দিচ্ছ কেন? অনেকেই খুব হতাশ হচ্ছেন, যেমন আইরিন খুব হতাশ হয়ে বলেছে তুমি ইংলিশে কেন ভয়েস দিয়েছো, তোমার ভয়েস কোথায়? অনেকেই বলছেন ইংলিশে কেন টাইটেল লিখছো। আসলে এগুলো কোনো কিছুই আমি করছি না, আমি জানি না কেন। অনেকেই আমার টাইটেল বাংলায় দেখতে পাচ্ছেন, আবার অনেকেই ইংলিশে দেখতে পাচ্ছেন, আবার অনেকেই আমার ভয়েস বাংলায় শুনতে পাচ্ছেন, আবার অনেকেই ইংলিশে ভয়েস শুনছেন যেটা আমার ভয়েস না। তো যেমন টুসুর ঠাম্মি, যেটা রোকসানার চ্যানেল টুসুর ঠাম্মি, ও আমাকে বলেছে, রোকসানা বলেছে আপু তোমার ভয়েস কোথায়, আপু এটা কার ভয়েস? আইরিন বলেছে, এরকম 2-4 জন আমাকে বলেছে। অনেকেই বলেছে আপু আপনার টাইটেল ইংলিশে লিখছেন কেন হঠাৎ করে? তো আসলে এই ব্যাপারগুলো আমি নিজেও খুব অবাক হচ্ছি, আমি এই কাজগুলো করিনি। একটা আপডেট এসেছে সম্ভবত ইউটিউব থেকে, যে আপডেটটা আমি বুঝতে পারিনি, এবং সেই ডাবল ট্যাপের আপডেটটার কারণেই হয়তো বা মাঝে মাঝে এরকম হচ্ছে। যদি এরকম হয় আপনারা কাইন্ডলি আপনাদের ল্যাঙ্গুয়েজের সিসিটা চেক করবেন, সেখানে ইংলিশ থাকলে বাংলা করে দিবেন, তাহলে আমার সব কিছু আবার বাংলায় শুনতে পারবেন, আমার অরিজিনাল ভয়েস শুনতে পারবেন। গল্প করতে করতে টেবিলে কিন্তু নাস্তা দিয়ে দিয়েছি, আগের দিনে একটু মুরগি রান্না ছিল সেটা দিয়েছি, পরোটা। আর আমার শাশুড়ি এসেছেন, আসার সময় নাতি নাতনিদের জন্য মিষ্টি নিয়ে এসেছেন, সেখান থেকে অল্প কয়েকটা মিষ্টি টেবিলে দিয়ে দিলাম।
মাত্র ১-২ মিনিটের জন্য টেবিলে গিয়েছিলাম, এসে দেখি এই অবস্থা। মোটামুটি চুলার ১২টা বাজিয়ে দুধ চা উতলে পড়ে ঘন হওয়া শুরু করেছে। মাঝে মাঝে মন চায় নিজের মাথায় একটা চাটা মেরে দিই, অথবা দুধ চায়ের পাতিলে ১ বালতি পানি ঢেলে দিই। এই এক্সট্রা কাজগুলো না এত প্যারাদায়ক হয়ে যায় মাঝে মাঝেই। তো কী আর করা, ১ কাপ চা ছাড়া যেহেতু আমার সকালটা রিচার্জেবল হয় না, আমি নিজেকে রিচার্জ করতে পারি না, এসব প্যারা মেনে নিয়েই চা নিয়ে সোজা নাস্তা টেবিলে চলে যাচ্ছি, কারণ নাস্তা খেয়ে আজ আমার অনেক কাজ আছে। আমরা আমাদের নাস্তা গোছাচ্ছি, কিন্তু ইউনিটারও তো ক্ষুধা লেগে গেছে, সেও তো পায়ে পায়ে ঘুরছে। তাই ভাবলাম আজকে না হয় ইউনির নাস্তার অংশটুকুও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। ওর নাস্তাটা হচ্ছে মাছ দিয়ে, ভাত দিয়ে আর হচ্ছে গাজর দিয়ে আমি সব মাখিয়ে দিব, তারপর সে এটা খাবে। আসলে তার পছন্দের মাছ হচ্ছে সুরমা মাছ। বর্তমানে সুরমা মাছের প্রাইস অনেক হাই, তো সেই জন্য নিজেকে সাথে কম্প্রোমাইজ করে এবং আমার দিকে তাকিয়ে চাপিলা মাছ খাওয়া শুরু করেছে। তো আজকে সকালে তাকে দিচ্ছি 3 পিস চাপিলা মাছ, সাথে 2 পিস গাজর আর একটু ভাত, সব কিছু মাখিয়ে তার বাটিতে দিয়ে দিচ্ছি। সে কিন্তু আমার পাশেই বসে আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করছে তার চাকরানি ঠিক মতন তার খাবার দাবার গুছিয়ে দিচ্ছে কিনা। এই যে তার খাবারটাও কিন্তু মোটামুটি গোছানো শেষ, আর এই পাশে একটু ফ্রেশ পানি দিচ্ছি যাতে সে একটু পানিটা খায়। সে বেশ পানি চোরা টাইপের একটা বিড়াল, তাকে জোর করে ধরে পানি খাওয়াতে হয়। আর এখন তাকেও আমি ডাকছি যে চলে আসো, তোমার খাবার রেডি হয়ে গেছে, তুমি এখন খাবে। সে কিন্তু ওয়াশিং মেশিনের উপরে বসে বসে খেয়াল করছিল আমি তার খাবার ঠিক মতন গুছিয়ে দিচ্ছি কিনা। আসলেও এই সকাল টাইমটা আমার ব্যস্ততা এদেরকে নিয়েই থাকে। 2 মেয়ের স্কুল চলে যায়, কোচিং চলে যায়, ডাক্তার সাহেব হসপিটালে চলে যায়, আমার ইউনিট খাবার দিতে হয়। তো সব কিছু মিলে আমার প্রতিদিনের সকালটা বেশ ব্যস্ততাময় থাকে। আর যেহেতু মেয়েদের স্কুল নেই, একটু রিল্যাক্সে আছি। 2 মেয়ে নাস্তা খাচ্ছে, এদিকে আমি চলে এলাম ওদের বিছানাটা চট জলদি গুছিয়ে দিতে, কারণ আমি যদি এদিকে কাজ করতে দেরি করি তারা পড়া টেবিলে আসতেও বেশ আলসামি করবে। আমি এই দায়িত্বটা তাদেরকে দিয়ে দিতেই পারতাম যে তোমরা তোমাদের বিছানা গুছিয়ে, পড়া টেবিল গুছিয়ে পড়তে বসো, তাতে তারা আরও হাফ অ্যান আওয়ার সময় নষ্ট করতো। আমি মোটেও চাচ্ছি না তা হোক। রিসেন্টলি আমার 2 মেয়েরই কিছু এক্সাম আছে যেগুলো নিয়ে তারা খুব ব্যস্ত। তো আমি চাচ্ছি তারা পড়াশোনাটা প্রপারলি করুক, আমি যেহেতু ফ্রি আছি, আমি না হয় তাদের ঘর দুয়ার গুছিয়ে দিই। আর আমি বিছানা গোছাবো, ঘর গোছাবো, আমার অ্যাসিস্ট্যান্ট আমার পাশে পাশে বসে নিজেকে ভাইরাল করবার জন্য আপ্রাণ চেষ্টা করবে না, সেটা তো হতেই পারে না। সে ফাজিল ঠিক ঠিক তার গা হাত পা চাটাচাটি শুরু করেছে আমার পাশে বসে বসে। এমন এমন ভাব নিয়ে মাঝে মাঝে তাকাচ্ছে যে তুমি ঠিক মতন কাজ করছো তো, কোনো ফাঁকি ঝুঁকি দিচ্ছ না তো। মনটা চাচ্ছে তাকে দিয়েও আরও কিছু কাজ করিয়ে নিতে। ছোটো মেয়ের টেবিলটা একটু হালকা পাতলা গুছিয়ে দিলাম। এই টেবিলটার উপরে প্রত্যেকটা জিনিস ইউনিট প্রত্যেক দিন রাতে ঠুস করে ফেলে দেয়, আর এটা নিয়ে আমার মেয়ের অনেক কমপ্লেন। ইউনিকে বের করে দাও, ইউনি অনেক দুষ্টু, ইউনি আমার রুমে থাকবে না। কিন্তু কিছু করার নেই, ইউনি এই রুম ছাড়া অন্য কোনো রুমে রাত্রেবেলা ঘুমায় না। তো ছোটো মেয়ের রুম এবং পড়ার টেবিলটা মোটামুটি গোছগাছ করে এবার চলে এলাম আমার বড় মেয়ের রুমে। এই রুমটা আমি কখনোই সেভাবে আপনাদের সাথে শেয়ার করি না, এই রুমে আমার খুব কম আসা হয়। এই রুমের ভিডিও হাতে গোনা 4-5টা পাবেন। এই রুমের পিছন দিকটা হচ্ছে একটা খেলার মাঠ, আর এখানে প্রচুর বড় বড় গাছ আছে। বাতাসের সময়টা এত সুন্দর বাতাস হয় যেটা বলে বোঝানোর মতো না। এই রুমে যে বেডটা আছে এটা মূলত আমার শাশুড়ির জন্য কেনা। এখানে আমার মেয়েরা কেউ রাত্রেবেলা থাকে না। আমার বড় মেয়ে সারাদিন এই রুমে পড়াশোনা করে, রেস্ট নেয়। রাত হলে সে তার ছোটো বোনের সাথে ওই রুমে চলে যায়। তো আজকে ভাবলাম এই খাটের চারপাশটা সুন্দর করে মুছে গুছিয়ে দিই, মা যেহেতু এসেছেন। আর এদিকে ফার্নিচারগুলো খুব ভালো করে মুছে নতুন একটা চাদর বিছিয়ে দিই। আমি কাজ করছি, ওই যে আমার অ্যাসিস্ট্যান্ট হাজির। বিছানার চাদর বিছাবো, সে এটা নিয়ে কাড়াকাড়ি করছে, পাড়াপাড়ি করছে, টানাটানি করছে। এমন একটা ভাব সে যেন আমাকে সব কাজ করে দেবে। কিছু তো করবেই না, এইভাবে এসে এই যে বসা দিয়ে থাকবে আর দেখবে আমি প্রপারলি কাজ করছি কিনা। তো তাকে এক ধাক্কা দিয়ে বিছানা থেকে সরিয়ে দিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখানে একটা ছোট্ট পুতুলের মতন আছে, ঠিক পুতুলও বলবো না, এটা আমার বড় মেয়েকে তার ফ্রেন্ড গিফট করেছিল, তো ওটা রেখে দিলাম। আর এই সাইডে বড় মেয়ের পড়ার টেবিলের একটা অংশ আমি একটু ঠিকঠাক মতন মুছে ব্রাশ করে গুছিয়ে দিয়ে যাচ্ছি। এই মেয়েটা পড়াশোনা করে ঠিকই, কিন্তু জিনিসপত্র খুব বেশি একটা যত্ন করে রাখে না, গোছায় না। তো ভাবলাম যে আমি যখন আজকে এই সাইডটা এসেছি একটু সুন্দর করে এই জায়গাটা মুছে গুছিয়ে দিয়ে যাই, যাতে সে তার মতন করে পড়তে থাকুক আর আমি আমার মতন করে এই জায়গাটা একটু পরিষ্কার করে রেখে যাই। আর মা যেহেতু আসছেন, কাজেই তার জন্য এই যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় তত ভালো। আসলে এই রুমটা আমি রেখেছিলাম আমার শাশুড়ির জন্য, পরবর্তীতে তার বড় নাতিন এটাকে দখল করে নিয়েছে। মা অবশ্যই এই কথাটা জানে।
তো এই ফাঁকে আবার একটু চলে আসলাম রান্নাঘরে। খালা এসেছে, খালাকে বললাম আমি একটু কই মাছ ভাজি করব, আমাকে একটু ভালো করে কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে দাও। আর এখানে আমি যেহেতু কই মাছটা ভাজি করব, সেটার জন্য আমি এখানে একটা আদা রসুন এবং বিভিন্ন রকমের গুঁড়ো মশলা দিয়ে একটা পেস্ট রেডি করছি। লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, মাছের মশলা সব কিছু দিয়ে এই পেস্টটা রেডি করছি এবং কই মাছ মেরিনেট করে আমি চলে যাবো আবার অন্য সাইডের কাজ করতে। আর এদিকে মাছটা যদি মেরিনেট করা থাকে, ফ্রাই হওয়ার সময় এটা খুব সুন্দরভাবে ফ্রাই হবে, আর তখন মাছের ভিতরে মশলাটাও ঢুকে যাবে। আসলে কই মাছ তো ম্যাক্সিমাম সময় রান্না করেই খাওয়া হয়, তো আজ ভাবলাম একটু ভাজা করেই না হয় খাই। আমি জানি না আপনারা এই জিনিসটা খেতে পছন্দ করেন কিনা, কই মাছ ভাজা মানে ভেজে খেতে পছন্দ করেন কিনা, বাট আমার বেশ ভালো লাগে। এ পর্যায়ে মাছগুলোতে খুব ভালো করে মশলা মাখিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছের ভিতরে সুন্দর করে মশলাটা ঢুকে যায় এবং ভালোভাবে মশলা দিয়ে ম্যারিনেশনটা হয়। আর সবার শেষে এক টুকরো লেবু চিপে দিয়ে যাচ্ছি, যাতে মাছগুলো খুব সুন্দর করে ফ্রেশভাবে থাকে। এবং এসে আমি এই মাছগুলো ফ্রাই করব। আচ্ছা, কোথায় যাচ্ছি বলে যাচ্ছি, আমি আসলে ড্রয়িং রুমে একটু কাজ করব, সেই জন্য তার আগেই মাছটাকে একটু ম্যারিনেট করলাম। আর আজকে ড্রয়িং রুমে এখানে আমার একটা ওয়াল হ্যাঙ্গিং ছিল, যেখানে কিছু ইসলামিক কোর্স ছিল। আজকে সেই ওয়াল হ্যাঙ্গিংটাকে একটু সরিয়ে আজকে এই ডিজাইনটা দিচ্ছি। আমি ঘুরে ফিরে রাখবো, কিংবা ওই ওয়াল হ্যাঙ্গিংটা আমি অন্য কোথাও সেট করব। তো এটা যেহেতু আমি চায়না থেকে এনেছিলাম আমার ড্রয়িং রুমের কথা চিন্তা করে, যে ড্রয়িং রুমে আমি এটাকে সাজাবো, তো ভাবলাম আজকে একটু আমি এটাকে লাগাই। কিন্তু এটা কিন্তু পরিপূর্ণভাবে সেট করা হয়নি, এটা দুই পাশে দুটো ছোট ছোট পিন দিয়ে লাগাতে হবে। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, আপাতত এইভাবে ঝুলিয়ে রাখি, পরে গোছাবো। আর আপনারা খেয়াল করেছেন কিনা, আমি কিন্তু আমার শখের সোফায় অবশেষে কভার লাগিয়েছি। খানিকটা বাধ্য হয়েই কভারটা লাগাতে হয়েছে, না হলে ইউনি এটার ছাল চামড়া সব তুলে নিচ্ছিল। তো ভাবলাম ঠিক আছে, ইউনিকে তো আমি ছেড়ে দিতে পারবো না, ও আমার লাইফের একটা পার্ট। আবার ইউনির হাতে আমার শখের সোফাটা নষ্ট হবে সেটাও আমি দেখতে পারবো না, তাই বাধ্য হয়েই সোফার কভার লাগিয়েছি। কিন্তু একটা ভুল করেছি, কুশনের কভারগুলোও এই কালারেরই নেওয়া উচিত ছিল, যেটা আমি বুঝতে পারিনি। তো পরবর্তীতে আবার আমি অর্ডার করে দিয়েছি, যাতে ওই যে কুশনগুলো আছে সেগুলো এই কালারের আসে। আর এক্সট্রা যে সাদা কুশনটা আপনারা দেখছেন, এই কুশনের জায়গায় খুব শিগগিরই নতুন কিছু কুশন আসবে, যেটার অর্ডার আমি শারমিন আপুকে দিয়েছি। আমি বলেছি তুমি তোমার পছন্দ মতন আমার সোফার জন্য কিছু কুশনের কভার করে দাও, যেগুলো দিয়ে আমি আমার সোফা সেটটা গোছাবো। আজকে এভাবে ফুলদানি রাখতে গিয়ে হঠাৎ মনে হলো, আচ্ছা এই প্যাটার্নটাও তো একটু চেঞ্জ করা যায়। সেই চিন্তাভাবনা থেকেই এটার প্যাটার্নটাও একটু চেঞ্জ করছি। আচ্ছা দেখুন তো কেমন লাগে। এখানে তো দুটো মেট আছে, আমি প্রথমে বড় মেটটাকে একটু সামনের দিকে এগিয়ে দিয়ে বড় ফুলদানিটা দিলাম। আর এখানে একটা ছোট্ট বাটিতে আমি কিছু মার্বেল পাথরের আঙ্গুর রাখি। এই আঙ্গুরটার ব্যাপারে বিডি হেলেন চ্যানেল থেকে হেলেন আপুর প্রশ্ন ছিল, আঙ্গুরটা আমি কোথায় পেয়েছি, কোথা থেকে কিনেছি। আপু, এই আঙ্গুরটা প্রায় 13 বছর আগে বাণিজ্য মেলার পাকিস্তানি একটা স্টল থেকে আমি কিনেছিলাম। এই আঙ্গুরটা আমার সাথে অনেক দেশে বেরিয়েছে। তো কিছুদিন আগে সে ভুটানেও 5 বছর থেকে এসেছে, তার আগে সে আমার সাথে সিঙ্গাপুর বেড়াতে গিয়েছিল। তো এরকম বিভিন্ন জায়গায় ঘুরে টুরে সে আমার সাথে এখন বর্তমানে ঢাকায় আছে। আর এই আঙ্গুরটা আসলে এখন এরকম মার্বেল পাথরের আঙ্গুর পাওয়া যায় কিনা আমি জানি না, আমি নিজেও তো অনেক দিন বাণিজ্য মেলায় যাই না। যদি কখনো আমার চোখের সামনে পড়ে, অবশ্যই এক থোকা তোমার জন্য কিনে রাখবো। আর এদিকে আমি ছোট্ট সাইড টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে এই ফুলদানিগুলোও সাজিয়ে নিচ্ছি। আসলে ড্রয়িং রুমে নতুন করে আর তেমন কিছু করবার নেই, খালি কুশন কভারগুলোকে আমি ঠিকঠাক মতন চেঞ্জ করব এবং নতুন আরও কিছু ছোট কুশন কভার দিব, এরকমই প্ল্যানিং আছে। দেখা যাক কতটুকু কী করতে পারি, জানাবেন। এখন কভার দেওয়ার পর আমার সোফাটা দেখতে কেমন লাগছে। আমার নিজের অবশ্য খুব বেশি একটা ভালো লাগছে না, আমি আপনাদের মতামত চেয়েছি ঠিকই, কিন্তু আমার নিজেরই যখন ভালো লাগছে না, আপনাদের ঠিক কতটুকু ভালো লাগবে সেটাও আমি বুঝতে পারছি না। আর বারান্দায় আজকে সকালে যে গাছগুলো গুছিয়েছি, সেখান থেকে 2-3টা গাছ এনে এখানে সেট করব। অনেক দিন বারান্দা থেকে গাছ এনে ভেতরে রাখা হচ্ছে না, একটু পরিবর্তন করে সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে কিন্তু খারাপ লাগে না। জানাবেন তো দেখতে কেমন লাগছে। তো এদিকে মোটামুটি ঘর দুয়ার গোছানো শেষ, এখন এক দৌড়ে কিচেনে চলে যেতেই হবে, তা না হলে দুপুরে ঠিকঠাক মতন সময় মতন খাবার দিতে পারবো না। এক নজরে এই হলো আমার ড্রয়িং রুমের বর্তমান অবস্থা। সোফার কভার ছাড়াই সোফাটা দেখতে আসলে অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু আমার দুর্ভাগ্য সেটা করা সম্ভব হচ্ছে না, কারণ আমার ইউনি সোফাটাকে একদম সর্বনাশ করে দেবে। আর আমি যেহেতু ইউনিকে ছাড়া চলতে পারবো না, কাজে এটা মেনে নেওয়া ছাড়া আমার উপায় নেই।
এখন চট জলদি চলে যাচ্ছি কিচেনে। মাছগুলি যে ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলোকে আগে একপাশে আমি ভাজি বসিয়ে দেব, তারপর একটু মুরগি রান্না করব। আর আজকে আমার হাজব্যান্ডের পছন্দের কাঁঠালের বিচি ভর্তা করা হবে। যত চটজলদি কাজগুলো দেখাচ্ছি, সত্যি সত্যি যদি জীবনে এত চটজলদি কাজগুলো করা যেত তাহলে আমার থেকে খুশি কিংবা আরাম কেউ পেত না। আমরা আসলে অন স্ক্রিনে যেভাবে দেখাই দেখে মনে হয় না জানি কত তাড়াতাড়ি সব কাজ শেষ করে ফেলছি, কত সহজ করে সব কাজ শেষ করে ফেলছি। আসলেও কি তাই? কাজ করতে গেলে কিন্তু বোঝা যায় এত সহজ নয় ব্যাপারটা। একদিকে মাছগুলি যখন হচ্ছিল আমি এই পাশে কিন্তু মুরগির জন্য মশলা কষিয়ে নিচ্ছি। আর এখন প্রথমবারের মতন মাছগুলোকে ওই পাশে উল্টে দিব। একটা পাশ বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এখন অন্য আরেকটা পাশ ফ্রাই হবার জন্য উল্টে দিচ্ছি। আর চেষ্টা করছি তাড়াতাড়ি করে আমি এই কাজগুলো শেষ করতে, কারণ আমি যখন এই রান্নাটা করতে এসেছি তখন অলমোস্ট 1:30 বেজে গিয়েছে। মোটামুটি 2টা 2:30টার মধ্যে যদি টেবিলে খাবার দিতে না পারি তাহলে আমার বড় মেয়েটা না খেয়ে কোচিংয়ে চলে যাবে, ছোটো মেয়েটারও কোচিং আছে, তাকেও আমার দেখা যাবে না খেয়ে সে চলে গেছে। আমি আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করা যায়। আজকে একটা কক মুরগি রান্না করেছি, যেটাকে পাকিস্তানি মুরগি বলে। একটু বড় বড় করে আলু দিয়ে একটু বেশি করে মুরগি রান্না করে রাখছি। আর এখানে আমাদের প্রিয় মুরগির পা অবশ্যই আছে। আমরা রান খাওয়ার চাইতে মুরগির পা খেতে বেশি পছন্দ করি। কেউ যদি মনে করেন ইস আপু এসব খাও, কিচ্ছু করবার নেই, সত্যি এই খাবারটা আমাদের সবার খুব পছন্দের। এদিকে মাছটা ফ্রাই হয়ে গেছে, আমি মাছটাকে একটু নামিয়ে নিচ্ছি ফ্রাই প্যান থেকে। এদিকে রান্নাটা করতে করতে আপনাদের সাথে একটা কমেন্ট শেয়ার করতে চাই। মুন্নি বেগম আইডি থেকে আপু আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম। এর আগেও আপনার ভিডিও দেখেছি কিন্তু কখনো কমেন্ট করা হয়নি, আজ ভীষণ ইচ্ছে করলো আপনাকে কমেন্ট করি। লেখার ক্ষেত্রে আমি অনেক অলস, অনেক ইউটিউবারদেরই দেখি। চাদরটা আসলেই সুন্দর। আমার বাচ্চারা পশু প্রাণী অনেক পছন্দ করে। আপনার বিড়ালটা সুন্দর। যাদের প্রাণীর প্রতি ভালোবাসা আছে তাদের মনটা নরম, আমি মনে করি। আপনার উপস্থাপনা অনেক সুন্দর, অনেক দূর এগিয়ে যান, দোয়া রইল, ভালো থাকবেন। প্রিয় আপু, আপনাকেও জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। এত সুন্দর একটা কমেন্ট করবার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সত্যি আপু, আপনারা আছেন বলেই একটু একটু করে আমার চ্যানেলটা এগিয়ে যাচ্ছে এবং আমিও একটু একটু করে নতুনভাবে আপনাদের সামনে আমার ভিডিওগুলোকে উপস্থাপন করবার সাহস পাচ্ছি। আপনাদের কারণেই আমার কাজের স্পৃহা অনেক বেড়ে গিয়েছে। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত না করতেন তাহলে হয়তো কাজ করার আগ্রহ অনেক আগেই শেষ হয়ে যেত। এদিকে কথা বলতে বলতে মুরগিটাও প্রায় আমার রান্না অর্ধেক হয়ে গেছে। আমি আলু দিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর এখন কাঁঠালের বিচি ভর্তা করার প্রসেস শুরু করেছি। আমি এখানে একটু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং একটা শুকনো মরিচ ভালো করে সরিষার তেলে ভেজে নিয়েছি। আমি কাঁঠালের বিচিগুলোকে সকালেই বেশ ভালো করে সিদ্ধ করে রেখেছিলাম, এখন সেগুলোকেও এই তেলের সাথে একটু ভালো করে সতে করে নেব আর তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে টেবিলে দিয়ে দেব। এত বাটাবাটি ঝামেলায় আমি নেই, আমি হচ্ছি সবচেয়ে ফাঁকিবাজ রাঁধুনি। আমার কাছ থেকে যত রকমের রান্নার ফাঁকিবাজি টিপস দরকার সব আপনারা পাবেন। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। আজকে এই পর্যায় থেকেই আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। ভর্তাটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে টেবিলে দিয়ে দিচ্ছি। এখানে মাছ ভাজিটা তুলে এনেছি, টেবিলে খাবার রেডি হচ্ছে। আপনারা সবাই চলে আসবেন, আমরা না হয় সবাই একসাথেই দুপুরের খাবারটা খাবো। দেখা হবে আগামী পর্বে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।